সাম্প্রতিক সময়ে ফ্রান্সের মন্ত্রিপরিষদ নতুন মন্ত্রিপরিষদ যে সমস্ত অভিবাসন বিষয়ক নতুন করে চিন্তা ভাবনা করছে সেগুলো নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে ফ্রান্সের অভিবাসীরা। বিশেষ করে তারা বেশ কয়েকটি পদক্ষেপ নিতে চাচ্ছে। মন্ত্রিপরিষদ বাদে যদি আমরা সাধারণ ফরাসিদের কথা চিন্তা করি, আমরা যারা ফ্রান্সে বসবাস করি আমরা জানি ফরাসিদের ভিতর রেসিস্ট বা রেসিজম আছে কিনা আমরা সেটা জানি। কিন্তু এখনকার সময়ে এসে খুদ ফরাসিরাও কিন্তু অভিবাসীদের বিরুদ্ধে কথা বলছে, অভিবাসন আইনকে নতুন করে ঢালাওভাবে সাজানোর কথা বলছে। কিন্তু কেন? গত 21 সেপ্টেম্বর ফরাসি এক তরুণীকে হত্যা করা হয়। সেই হত্যাটা হয়েছিল মূলত পশ্চিম প্যারিসের বুয়া দু বুলনে একটা জঙ্গলের মধ্যে তার মৃতদেহ পাওয়া গেছে এবং তার যে হত্যাকারী তাকে কিন্তু 24 সেপ্টেম্বর সুইজারল্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেই ব্যক্তি হচ্ছে মরক্কান নাগরিক এবং তার বিরুদ্ধে 2019 সালে একটি ধর্ষণ মামলার অভিযুক্ত হয়েছিলেন সেই ব্যক্তি এবং তিনি প্রমাণিত হয়েছিলেন। তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো প্রমাণিত হওয়ার পর তাকে ফরাসি অঞ্চল ত্যাগ করার নোটিশ বা ওকিটিএফ দেওয়া হয়েছিল। তখনকার সময় মরক্কোর যে দূতাবাস সেই দূতাবাস সহযোগিতা করেনি, যার ফলে তিনি আরেকটা অপরাধ ঘটানোর সুযোগ পেয়েছেন। এই কথাগুলো নিয়ে কিন্তু এখন আলোচনা হচ্ছে, অর্থাৎ একজন ব্যক্তির বিরুদ্ধে যখন ফরাসি অঞ্চল ত্যাগ করার নোটিশ চলে আসবে তখন সেই দেশের দূতাবাস যদি কোনো ধরনের সহযোগিতা না করে তাহলে তাদের বাকি অভিবাসীদের উপরও সেটার এফেক্ট পড়বে। কিভাবে? যে তাদের যে পরিবার রিউনিফিকেশনের বিষয় থাকে, তাদের পরিবারকে ভিসা দেওয়া হবে না, তাদের দেশের যে ধরনের উন্নয়ন সহযোগিতা দেওয়া হয় ফ্রান্স থেকে সেগুলো বন্ধ করে দেওয়া হবে এবং স্বাভাবিকভাবে যে সমস্ত নাগরিকরা ওই দেশের ফ্রান্স ভ্রমণ করতে ইচ্ছুক তাদেরকে ভিসা দেওয়া হবে না। এই সমস্ত কার্যকলাপগুলো এখন নতুন করে চিন্তা ভাবনা করছে এবং এগুলো কার্যকর করারও চিন্তা ভাবনা করছেন। আমরা লোমন্দে প্রকাশিত একটি প্রতিবেদন, যেই প্রতিবেদনে বলছে যে ঘটনাটা হয়েছে 21 সেপ্টেম্বর পশ্চিম প্যারিসের বুয়া দু বুলন, যেখানে ওই যুবতীর মৃত্যু ঘটিত হয়েছে। অভিবাসন নিয়ে একটি নতুন বিতর্ক শুরু হয়েছে এই মৃত্যুর পর। 24 সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে সুইজারল্যান্ড থেকে গ্রেপ্তার হয়েছে 19 বছর বয়সী ওই মরক্কান অপরাধী, যিনি ইতিমধ্যে ফ্রান্সে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এবং ফরাসি অঞ্চল ছেড়ে যাওয়ার জন্য বাধ্যবাধকতা হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু অভ্যন্তরীণ মন্ত্রী তিনি ব্রুনো রুতুই তিনি 25 সেপ্টেম্বর বলছেন, আমাদের আইনি অস্ত্রাগার অবশ্যই বিকশিত হবে। পরিচিতিবাদী বা অতি ডান চেনাশোনা যারা এই ধরনের ঘটনাকে কাজে লাগাতে অভ্যস্ত তারা আসলে এগুলো ব্যবহার করতে পারছে না। তারপর হচ্ছে আরেকটি বিষয় যে এই যে 2023 সালে একজন আলজেরিয়ান নাগরিকের হাতে নিহত হন, যিনি দেশ ছেড়ে যাওয়ার বাধ্যবাধকতার অধীনেও ছিলেন। অর্থাৎ আরও একটি ঘটনা এখানে যোগ করা হয়েছে যে আলজেরিয়ান নাগরিকের হাতে আরও একজন নিহত হয়েছিলেন 2023 সালে, সেই ব্যক্তিকেও কিন্তু তার দেশে ফেরত পাঠানো সম্ভব হয়নি। তো সুতরাং এই বিষয়গুলোকে কার্যকর করার জন্য তারা এখন উঠে পড়ে লেগেছে। যদি কারো বিরুদ্ধে ওকিটিএফ বা ফরাসি অঞ্চল ত্যাগ করার নোটিশ আসে তাকে তার দেশে ফিরে যেতে হবে এবং সেক্ষেত্রে যে সমস্ত দূতাবাসগুলো আছে এখানে তাদের সহযোগিতা করতে তারা বাধ্য হয়ে যাবে। ফর এক্সাম্পল যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে ওকিটিএফ বা অর্থাৎ ফরাসি অঞ্চল ত্যাগ করার নোটিশ চলে আসে, তখন বাংলাদেশ দূতাবাস তাকে সহযোগিতা করতে অর্থাৎ লেসে পাসে দিতে বাধ্য থাকবে। না হয় কিন্তু এই জিনিসগুলো তারা কিন্তু একই কার্যক্রম করবে, অর্থাৎ বাংলাদেশিদের বাংলাদেশ থেকে তাদের পরিবার আনার ক্ষেত্রে ভিসা দেওয়া বন্ধ করে দেবে, তারপরে হচ্ছে উন্নয়ন সহযোগিতা বন্ধ করে দেবে। তারপর বাংলাদেশে যদি কেউ ভ্রমণ করতে আসতে চায় এইসব দেশে ফ্রান্সে, তাহলে তাদের ভিসা দেওয়া হবে না। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে এবং আমি যেটা বলছিলাম যে গত দুদিন আগে যে প্রতিবেদনে বলছিলাম যে মন্ত্রিপরিষদের বৈঠকেও বাজেট এবং অভিবাসন ইস্যু ছিল প্রধান ইস্যু। তাছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী তিনি টিএফআকে দেওয়া সাক্ষাৎকারে যেটা বলছেন, অভিবাসীদের সুযোগ কমিয়ে দেওয়া, সামাজিক সুযোগ যেগুলো ছিল কমিয়ে দেওয়া, অভিবাসীদের অভিবাসনের হার কমিয়ে দেওয়া এবং বৈধতার হার কমানো, তারা এই সমস্ত কার্যকলাপগুলো এখন সম্পাদন করবে। এবং তিনি কিন্তু অলরেডি 10টি প্রিপিকচার, বড় বড় প্রিপিকচার যেগুলোতে আসলে মানুষ কাগজের জন্য আবেদন করেন, এই সমস্ত প্রিপিকচারগুলোর যিনি প্রধান তাদের সাথে তিনি বৈঠক করেছেন এবং ম্যানুয়াল বালসের যে আইন করা হয়েছিল 2012 সালে সেই আইনটাকে আসলে বাতিল না করে কিন্তু ওই আইনের আওতায় যারা এতদিন পর্যন্ত কাগজ পেয়ে আসছিলেন সেই আইনগুলোকে আরও সীমাবদ্ধ করা। সুতরাং ফ্রান্সের সামনের দিনগুলো কতটুকু কঠিন হবে সেটা বুঝতেই পারছেন। যদিও বামপন্থী দল বা বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন এনজিও, বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো এইসব বিষয়ে সোচ্চার থাকবে, তবে সামগ্রিক দিক যদি বিবেচনা করেন যে নিরাপত্তা ইস্যু, জাতীয় নিরাপত্তা ইস্যুর কথা চিন্তা করেন,
অভ্যন্তরীণ নিরাপত্তার ইস্যু কথা চিন্তা করেন, তাহলে কিন্তু তখন এগুলো আর ধূপে টিকবে না। যে আপনি মানবাধিকারের কথা বলুন আর যে কথাই বলেন, যে এই দেশের নিরাপত্তাটা আসলে কি, একজন মানুষ স্বাভাবিকভাবে তার জীবনযাপন করতে পারছে কিনা, এই ধরনের নানান ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনা থেকে বড় ধরনের ঘটনার উৎপত্তি হচ্ছে। সুতরাং তারা এই জায়গায় চাচ্ছে যে সমস্ত জনশৃঙ্খলার জন্য হুমকি, যে সমস্ত মানুষগুলো জননিরাপত্তার জন্য হুমকি, এদেরকে চিহ্নিত করে তাদের নিজ নিজ দেশে ডিপোর্ট করতে হবে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।